আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খেয়ে নিন না প্লিজ। আমার রাগ খাবারের উপর কেন দেখাচ্ছেন? যা শাস্তি দেওয়ার আমাকে দিন, নিজেকে কেন শাস্তি দিচ্ছেন? খেয়ে নিন না প্লিজ। এতক্ষণে চাপা রাগটা এবার বিস্ফোরক হয়ে বেরিয়ে এলো অরণ্যের। অরণ্য এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ট্রেটা উঠিয়ে ঠাস করে সজোরে নিচে ছুঁড়ে মারল। ভয়ে মায়া কেঁপে উঠে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। অরণ্য মায়ার বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে আমার, তাই না? তা আগে কোথায় গিয়েছিল তোমার এই সোকল চিন্তা? যখন আমাকে তিল তিল মরতে দেখেছিলে তখন আমার জন্য চিন্তা হয়নি? একটাবারও আমাকে সত্যিটা বলে আমাকে ওই যন্ত্রণা থেকে বাঁচানোর চেষ্টা করেছিলে? আমি না জানলে তুমি তো সারা জীবনই আমাকে অন্ধকারে রাখার প্ল্যান করে রেখেছিলে। তাহলে এখন আমার জন্য এত দরদ উতলে উঠছে কেন তোমার? আমি খাই না খাই বাঁচি মরি, ইটস নান অফ ইয়োর বিজনেস। মিথ্যে সহানুভূতি দেখাতে আসবে না আমাকে। কথাগুলো বলে অরণ্য চটকা মেরে মায়ার হাত ছেড়ে দিল। মায়া বরাবরের মতোই কোনো কিছু না বলে নীরব মূর্তির মতো মাথা নিচু করে ফ্লোরের খাবার আর কাচের টুকরোগুলো তুলতে লাগলো। চোখের অস্ত্রগুলো যথেষ্টভাবে লুকানোর চেষ্টা করছে মায়া। মায়ার এই চুপ থাকা অরণ্যকে আরো রাগিয়ে তুলছে। কেন চুপচাপ সব সহ্য করছো? একবার কি আমাকে নিজের পক্ষ থেকে কোনো এক্সপ্লেনেশন দেওয়া যায় না? একটিবার আমাকে সব বুঝিয়ে বলে সরি বলে দেখো। আমি কি এতটাই নিষ্ঠুর? কিন্তু তা কেন করবে তুমি? আমাকে দহনে পোড়াতে তো তোমার অনেক ভালো লাগে, কিন্তু এবার আমি একা জ্বলবো না, সাথে তোমাকেও জ্বলতে হবে। অরণ্য নিচের তাকাতেই দেখলো মায়া কাচের টুকরো তুলতে গিয়ে আঙ্গুলে লেগে হালকা রক্ত বের হচ্ছে। এটা দেখে অরণ্যের রাগের মাত্রা আরো বেড়ে গেল। অরণ্য দাঁতে দাঁত চেপে পড়ল, মায়া যাও এখান থেকে, এসব তোমাকে করতে হবে না, এর জন্য লোক আছে অনেক, তুমি ছাড়ো এসব। কিন্তু মায়া ওর মতো কাজ করেই যাচ্ছে। অরণ্য আবারও বলল, মায়া আমি যেতে বলেছি তোমাকে। মায়া তবুও কাজ করেই যাচ্ছে। অরণ্য ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল এবার। অরণ্য অতিরিক্ত রেগে টেবিলের উপরে রাখা ফুলদানিটা তুলে আছাড় মেরে রাগী কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, আই সেইড লিভ ইট, ড্যাম ইট। এবার ভয় কেঁপে উঠল মায়া। অরণ্যের চিল্লানিতে ইরিন দৌড়ে এলো। অরণ্য ইরিনকে দেখে বলল, আপু ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। ইরিন ব্যাপারটা আন্দাজ করতে পারল, তাই আর কিচ্ছু না বলে মায়াকে ধরে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। মায়া এখনো ভয়ে কাছুমাছু হয়ে আছে। অরণ্য পেছন থেকে ইরিনের উদ্দেশ্যে বলল, আপু ওর হাত কেটে গেছে, একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে দিও। ইরিন মুচকি হেসে মাথা নেড়ে মায়াকে নিয়ে চলে গেল। অরণ্যের নজর গেল ফ্লোরে কাচের টুকরোর সাথে লেগে থাকা মায়ার রক্তের কণা। অরণ্য নিচে এক হাঁটু গেড়ে বসে কাচের টুকরোটা হাতে তুলে নিয়ে বিড়বিড় করে বলল, আমার সন্ধ্যা মালতীকে কষ্ট দেওয়ার অধিকার শুধু আমার আছে, আর কারোর না। তোদের সাহস কি করে হলো ওর শরীর থেকে রক্ত ঝরানোর? অরণ্য চোয়াল শক্ত করে কাচের টুকরোটা নিজের হাতের মুঠোয় সজোরে চেপে ধরল। কাচের টুকরো হাতে বিঁধে রক্ত বের হয়ে ফিনকি দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তাতে কোনো প্রক্ষেপ নেই তার। সে তো তার সন্ধ্যা মালতীর কষ্টের প্রতিশোধ নিচ্ছে। সারা আস্তে করে সাহিলের রুমের দরজা হালকা খুলে ভেতরে উকি দিয়ে দেখল সাহিল আছে কিনা। একটু আগেই শুনেছে সাহিল নাকি বাসায় এসেছে, তাই তো মনে এক বস্তা সাহস খেয়ে নিয়ে সরি বলার জন্য এসেছে সারা। সাহিলকে রুমে দেখতে পেল না, হয়তো ওয়াশরুমে গেছে। সারা মনে মনে যত দোয়া দরুদ জানে সব পড়ে নিয়ে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। উপর দিকে তাকিয়ে করুণ সুরে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তোমার এই মাছুম বান্দাকে রক্ষা করো। আমার নিজের জন্য বলছি না, আমার মা বাবার আমি ছাড়া তো আর কেউ নেই, তাই বলছিলাম আর কি। আর এই বয়সে তো আরেকটা বাচ্চা কাচ্চাও হবে না, তাই না? তাই একটু দেখো, বাকি তোমার ইচ্ছা। সারা মনে মনে একটু সাহস জুগিয়ে বেডের উপর পা ঝুলিয়ে বসে সাহিলের অপেক্ষা করতে লাগলো। সাহিল বের হলেই ফট করে সরি বলেই চলে যাবে, সেই মনস্তাপ নিয়ে বসে রইল। তখনই সারার নজর গেল বালিশের পাশে রাখা সেই ডায়েরিটার দিকে, আর ভেতর থেকে বের হয়ে থাকা সেই ছবিটার দিকে। সারার কৌতূহল বাড়ছে,
আজকে তো সেই ছবিটা দেখেই ছাড়বে। সারা একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালো, তারপর ফট করে ডায়েরিটা হাতে নিয়ে আগে ছবিটা বের করলো। ছবিটা দেখে সারার ভ্রু কুঁচকে এলো। ছবিটা একটা পিচ্ছি মেয়ের, হয়তো 1 বছরের পিচ্ছি হবে। পরনে জন্মদিনের হোয়াইট কালারের বারবিডল ড্রেস, মাথায় সাদা মুকুট, দেখতে একদম কিউটের ডিব্বা লাগছে। হঠাৎ সারার মনে হলো এই ছবিটা কেমন পরিচিত, এটা আগেও কোথাও দেখেছে। সারা মাথা খাটিয়ে মনে করার চেষ্টা করছে, ওর মনে পড়ল এই ছবি তো ওর নিজেরই। হ্যাঁ, এটা ওর প্রথম জন্মদিনের ছবি। সারা ওর ফ্যামিলি অ্যালবামে অনেকবার এই ছবি দেখেছে। কিন্তু সাহিল ভাইয়া এই ছবি দিয়ে কি করে, আর এত যত্ন করে এই ডায়েরিতেই বা কেন রেখেছে? সারার কৌতূহল আরো 100 গুণ বেড়ে গেল। এবার তো ডায়েরিটা পড়তেই হবে, কিন্তু সাহিল ভাইয়া জানলে কখনোই পড়তে দিবে না। তাই সারা ডায়েরিটা নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। নিজের রুমে এসে দরজা আটকে ডায়েরি খুলে পড়া শুরু করলো। ডায়েরির প্রথম পেজ। 12/3/2005। এই দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন। আজ আমার জীবনে এক পরীর আগমন হয়েছে, এক ফুটফুটে মিষ্টি পরী, যার আলোর ঝলকানিতে আমার ছোট্ট হৃদয় আলোকিত হয়ে উঠেছে। সে আমার পরী, আমার পিচ্চি পরী। সারা চমকে গেল, কারণ এটা তো ওর জন্ম তারিখ। সারা এবার দ্রুত আর এক পেজ উল্টালো। আজ আমার পরীটা তার কোমল হাত দিয়ে আমার আঙুলটা আঁকড়ে ধরেছে, আমার দিকে তাকিয়ে থেকে হেসেছে। আমার যে কতটা আনন্দ হচ্ছে তা বলার ভাষা আমার তো নেই। আজকে সারাদিন আমি পরীটার সামনে বসেছিলাম, একটুর জন্য সরিনি। সারার বুকের ভেতর কেমন অস্থির হয়ে উঠছে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। সারা দ্রুত আর এক পেজ উল্টালো। এখন আমার পিচ্চি পরীটা হাঁটতে শিখেছে, তার ছোট্ট মোলায়েম পায়ে 1 পা 2 পা করে হাঁটে। আমার স্কুলের পকেট মানি আমার পরীটার জন্য একজোড়া নূপুর কিনে এনেছি আমি। পরীকে যখন পরিয়ে দিলাম তখন পরীটা কি খুশি না হয়েছে। রুনুঝুনু শব্দ তুলে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে, তার পদাচরণে সারা বাড়ির জন্য মুখরিত হয়ে উঠেছে, সাথে আমার হৃদয়টাও। সারার মনে পড়ল ওর ছোটবেলায় একজোড়া নূপুর ছিল। সারার খুব পছন্দ ছিল নূপুর জোড়া। বড় হওয়ার পর আর পায়ে লাগতো না, তাই রেখে দিয়েছিল। সারা দৌড়ে গিয়ে কাবার্ড খুলে পুরানো জিনিসপত্রের মধ্য থেকে সেই নূপুর জোড়া খুঁজে বের করলো। নূপুর জোড়া বের করে তাকিয়ে রইল। এই নূপুর জোড়াই সাহিল ভাইয়া ওকে দিয়েছিল। সারা চোখে অজান্তেই নোনা জল জমে গেল। সারা আবারও ডায়েরির আর এক পেজ খুলল। আজ আমার পরীটার জ্বর এসেছে, আমি কি করব? কি করলে পরীটার কষ্ট কমবে? ওর কষ্ট যে আমার সহ্য হয় না। ও সব কষ্ট আল্লাহ আমাকে দিয়ে দিক, ও সব অসুস্থতা আমার হয়ে যাক। সারা এবার মুখে হাত চেপে কেঁদে উঠল। ডায়েরির প্রতিটা পেজ জুড়ে শুধু এই পরীর কাহিনী, আর এই পরীটা যে সারার নিজে তা বুঝতে বাকি নেই সারার। সাহিল ভাইয়া ওকে এত ভালোবাসে ও কিনা জানেই না। আর আমি কিনা সেদিন বোকার মতো কত কি বলে ফেললাম সাহিল ভাইয়াকে। এত বোকা কেন আমি? সাহিল ভাইয়ার নিশ্চয় কত আঘাত পেয়েছেন আমার কথাই, তাই তো উনি আবার নিউ ইয়র্ক চলে যেতে যাচ্ছেন। সারা এবার ডায়েরির শেষ লেখাটা দেখল। সেখানে একটা কবিতা লেখা আছে। মন ভাঙা পরী, কতটা কাছাকাছি এসেছিলে তুমি, সেখানে দূরত্বের মাপটা দিতে পারিনি আমি। কতটাই বা ভালোবেসেছিলে তুমি, যে ভালোবাসায় পূর্ণ না হয়ে আজ অপূর্ণতে ভুগি আমি। না, এসো না, এসো না আর ফিরে তুমি, তার চেয়ে বরং দূরেই থাকো, তাতেই খুশি আমি। প্রভাত শেষে এক আলোর রোশনির মতো তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায় সারা জীবন পূর্ব আমি। অপেক্ষার অবসানটা না হয় এই জন্মে নাই হলো, তবে দ্রুত অতিবাহিত সময়টাই ভালোই ছিল। হ্যাঁ, যাক কেটে সে সময় তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায়। কবিতাটিতে সাহিলের মনের জমানো অভিমানের পাহাড় দেখতে পাচ্ছে সারা। দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে সারার। সারা ডায়েরিটা দুহাতে নিচে চেপে ধরে বলল, আই এম সরি সাহিল ভাইয়া, অনেক অনেক সরি। আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। দুপুর 1টা। ল্যাপটপে কাজ করতে করতে অরণ্যের চোখ লেগে এসেছিল। বেডের মাথার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল অরণ্য। হঠাৎ মুখের উপর কিছু পানের ছিটা লাগায় ঘুমে ব্যাঘাত ঘটল। কপাল কুঁচকে চোখ খুলে তাকালো অরণ্য। চোখ খুলেই যেন অরণ্য নিজের সর্বনাশ ডেকে আনলো। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল ঝাড়ছে। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে।
মায়ার দীঘল কালো চুলগুলো থেকে পানি পড়ছে, যেগুলো মায়ার সারা অঙ্গে মুক্ত দানার মতো লেগে আছে। হালকা গোলাপি রঙের একটা সুতি তাঁতের শাড়ি পরেছে মায়া, হয়তো মা দিয়েছে। এই সামান্য রূপেও ওর সন্ধ্যা মালতীকে অপূর্ব লাগছে। উল্টো দিকে দাঁড়িয়ে থাকায় শাড়ির ফাঁকে মায়ের মসৃণ কোমর দৃশ্যমান হয়ে আছে, সেখানেও পানির কণা লেগে আছে। গলা শুকিয়ে আসছে অরণ্যের। ওর এখন মায়ার শরীরে থাকা পানিগুলোর ওপরও হিংসে হচ্ছে। ওর বউয়ের শরীরে কেমন বেশরমের মতো লেপ্টে আছে। অরণ্যের চোখের নেশাক্ত নজর ঘুরে বেড়াচ্ছে মায়ার সদ্য শাওয়ার নেওয়া স্নিগ্ধ শরীরে। অরণ্যের খুব ইচ্ছে করছে মায়ার ওই ভেজা চুলে নাক ডুবিয়ে মায়ার মিষ্টি ঘ্রাণে হারাতে। মায়ার শরীরের পানির কণাগুলো অরণ্যের তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে ঠোঁট দিয়ে মায়ার অঙ্গে জমে থাকা সব পানিগুলো চুষে নিতে। মায়াকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারাতে ইচ্ছে করছে। অরণ্য আর পারছে না। এর চেয়ে তো ঘুমেই ভালো ছিলাম, এখন তো নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাচ্ছে। এ কোন জ্বালায় পড়লাম। অরণ্য বুঝতে পারছে না ও মায়াকে শাস্তি দিচ্ছে নাকি নিজেই শাস্তি পাচ্ছে। চোখের সামনে এমন মহিয়সী বউ থাকতেও তাকে কাছে টানতে পারছে না তাকে মন ভরে আদর করতে। এর চেয়ে বড় অসহায় তো আর কি হতে পারে। এসব ভেবে মায়ার ওপর আবারও হঠাৎ করে রাগ হতে লাগলো। মায়া যদি ওকে ধোঁকা না দিত তাহলে আজকের মুহূর্তটা হয়তো অন্য রকম হতো। আমাদের মাঝে কোনো দেয়াল থাকতো না, আর না কোনো দূরত্ব থাকতো, না আমাকে এত অসহায় হতে হতো। অরণ্য তাই রাগ দেখিয়ে বলে উঠল। কি হচ্ছে এখানে? অরণ্যের কথায় মায়া চমকে উঠে অরণ্যের দিকে ঘুরে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, কি হয়েছে? এটা কোনো চুল ঝাড়া জায়গা? এতটুকু কমন সেন্স নেই তোমার? এখন কি নিজের ঘরে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? নাকি আমার ঘুমটাও এখন তোমার চোখের কাটা হয়ে গেছে? তোমার তো আবার আমার শান্তি একটু পছন্দ না, তাই তো আমাকে জ্বালানোর নতুন নতুন ফোন দিয়ে খুঁজে বেড়াও। এতটুকু শান্তিতেও তুমি আমাকে থাকতে দিতে চাও না। কি চাও বলো তো? আমার জান নিয়ে মানবে তুমি? অরণ্যের বাকি সব কথাই অতটা না লাগলেও ওর শেষের কথাটা তীর হয়ে বিঁধল মায়ার বুকে। মায়া চমকে উঠে ছলছল চোখে তাকালো অরণ্যের দিকে, তবে মুহূর্তেই চোখ নামিয়ে নিয়ে কোনো রকমে বলল, সরি। কথাটা বলেই মায়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে এক কোণায় বসে মুখে হাত চেপে নিজের কান্না আটকানোর যথাযথ চেষ্টা করতে লাগলো। অরণ্য কিভাবে পারল এত বড় একটা কথা বলতে? ও সত্যি ওর সম্পর্কে এইভাবে? ওর মনে আমার জন্য এত ঘৃণা জন্মে গেছে। হ্যাঁ, কিন্তু এতে ওরই বা কি দোষ? আমি কাজটাই তো এমন করেছি। অরণ্যের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এর থেকেও বেশি করতো। কাঁদছিস কেন তুই? এটা তো তোর প্রাপ্য। অন্যায়ের শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। এত ন্যাকামো করলে হবে নাকি? এটা তো কেবল শুরু। তোর যে এখনো অনেক কিছুই সইতে হবে। কর্মের ফল যে তোকে ভোগ করতেই হবে। তাই কান্না ভুলে উঠে দাঁড়া। তোর স্বামীর দেয়া আরো শাস্তি তোকে ভোগ করতেই হবে। এসব ভেবে মায়া কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে ছাদের দিকে গেল। মায়া বেরিয়ে যেতেই অরণ্য অপরাধ বোধে চোখ বন্ধ করে খাটের পাশে হাত দিয়ে একটা সজোরে ঘুষি মারল। ওর সন্ধ্যা মালতীকে আঘাত করতে দিতে গিয়ে যে তার চেয়ে বেশি শতগুণ বেশি আঘাত সে নিজেই পায়। মায়ার ওই অশ্রুসজল চোখের করুণ চাহনি যে অরণ্যের হৃদয়ে সহস্রবার রক্তক্ষরণ করে। কেন এমনটা করলে তুমি সন্ধ্যা মালতী? কেন কেন? সারা আস্তে করে সাহিলের রুমের দরজা খুলে সামনে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। এতটুকু সময়ের মাঝে রুমের একই হাল হয়েছে। মনে হচ্ছে রুমের মধ্যে দিয়ে টর্নেডো শিরোর বুলবুলের 14 গোষ্ঠী বয়ে গেছে। সারা রুম তছনছ করে ফেলেছে সাহিল। সাহিলের দিকে তাকাতেই আরো চমকে সারা। সাহিলকে কেমন বিধ্বস্ত লাগছে, যেন তার মহামূল্যবান কিছু হারিয়ে গেছে। সাহিল যে এই ডায়েরিটার জন্যই এত পাগল হয়ে গেছে তা বুঝতে বাকি রইল না সারার। সারা ভয়ে ভয়ে সাহিলের পিছনে গিয়ে ডায়েরিটা এগিয়ে দিয়ে বলে উঠল, এটা খুঁজছেন? সাহিল পিছনে ফিরে তাকালো। সারার হাতে ডায়েরিটা দেখে চমকে গেল সে। এক টানে ডায়েরিটা নিয়ে চোয়াল শক্ত করে বলল, তুই এটা কোথায় পেলি? তুই আবার আমার রুমে এসেছিলি? তোকে না বলেছি আমার রুমে বা আমার সামনেও আসবি না? তাহলে কোন সাহসে এলি? আর আমার জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? সারা সাহিলের দিকে তাকিয়ে অতি কনফিডেন্সের সাথে বলল,
কেন, কি করবেন? আমার যখন খুশি তখন আসবো। আপনি কি করবেন? সত্যি সত্যি খুন করবেন আমাকে? তো করুন, আমি রেডি আছি। সারার এমন হঠাৎ পরিবর্তন দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সাহিল। সারা, সত্যি সত্যি আবার ডায়েরিটা পড়ে ফেলবেনি তো? ও কি সব বুঝে গেছে? বুঝলেই বা কি, তাতে কী বা পরিবর্তন হবে? সাহিল রাগী কণ্ঠে বলল। ফালতু কথা বন্ধ কর আর আমার রুম থেকে বের হয় এক্ষুনি। সারা ভাবলেশীন ভাবে বলে উঠল।